তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের একদম শেষ ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসটা হলে আমাদের এই যে সিরিজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। যারা ক্লাসে নতুন তাদের একটু বলে দিই, আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে জিকে অর্থাৎ জেনারেল নলেজের সেরা 400টা এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি উইথ ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে আমরা এক্সট্রা তথ্য আলোচনা করছি, যার মাধ্যমে আমাদের জিকেটা সম্পূর্ণ একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? যারা আমাদের ক্লাসগুলো রেগুলার করো তারা তো জানোই, বাকি যারা আজকের হয়তো আমাদের শেষ ক্লাসটা হয়তো কারোর হয়তো প্রথম ক্লাস, সেক্ষেত্রে তোমাদের একটু বলে দিই, আমরা যে আগের ক্লাসগুলো দিয়েছি তার মধ্যে 12 নম্বর ক্লাস পর্যন্ত আমরা কী করেছিলাম, 12 নম্বর ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়েছিলাম, অর্থাৎ 20টা করে এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে কিন্তু এক্সট্রা ইনফরমেশান নিয়েছিলাম। ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশান আমরা নিয়েছিলাম। ঠিক আছে? এরপরে আমাদের যে 13 নম্বর ক্লাস, সেখান থেকে আমরা কী করেছি, 13 নম্বর ক্লাস থেকে আমরা সেই ওয়ান লাইনার, ওই এমসিকিউর পরিবর্তে আমরা নিয়েছি ওয়ান লাইনার প্রশ্ন এবং তার সাথে কিন্তু সেই এক্সট্রা ইনফরমেশান নিয়েছি। ঠিক আছে? তো আমি হঠাৎ এই এমসিকিউ থেকে ওয়ান লাইনারে কেন গেলাম, সেটা তোমরা কিন্তু এই 13 নম্বর ক্লাসটা করলে জানতে পারবে। সেখানে আমি কারণটা বলেছি, তাই আজকে কারণটা বলে বেশি কথা বাড়াতে চাই না। তো আজকের ক্লাসে আমরা কী করব, আজকের ক্লাসে আমাদের এই যে 13 নম্বর ক্লাস পর্যন্ত আমাদের আগে হয়েছে টোটাল 14টা ক্লাস হয়েছে। 1 সেকেন্ড, 14টা ক্লাস টোটাল হয়েছে। 14টা ক্লাসের মধ্যে 12টা ক্লাসে আমরা করেছি 20টা করে এমসিকিউ, যেখানে আমাদের 240টা প্রশ্ন কমপ্লিট হয়েছিল, এবং 13 এবং 14 নম্বর ক্লাস, 13 এবং 14 নম্বর ক্লাস, এখানে 40টা ওয়ান লাইনার প্লাস তথ্য, এবং এখানেও 40টা ওয়ান লাইনার প্লাস এক্সট্রা তথ্য, অর্থাৎ এখানে হচ্ছে 80টা, অর্থাৎ হচ্ছে 240 প্লাস 80 হচ্ছে আমাদের 320টা আমরা প্রশ্ন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবং আজকের এই ক্লাসে আমরা কী করব, একেবারে 80টা ওয়ান লাইনার প্রশ্ন এবং সাথে এক্সট্রা তথ্য আলোচনা করব, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ 400টা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয়ে যাবে বা আলোচনা হয়ে যাবে। তাহলে আমাদের এই সিরিজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা যদি পেতে চাও বিনামূল্যে, তাহলে কিন্তু তোমাদের একটাই কাজ, ক্লাসটাকে সম্পূর্ণ দেখতে হবে। ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা বিনামূল্যে কী করে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? আজকে আমাদের শেষ ক্লাস। আর আজকের ক্লাসে কিন্তু আমি একটা জিনিস অ্যানাউন্স করব, যেটা হচ্ছে আমাদের পরের যে সিরিজটা, যেটা পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, সেটা আমরা কীভাবে শুরু করব বা কীভাবে আমরা করাবো, সেটা কিন্তু আজকের ক্লাসের শেষে আমি আলোচনা করব। তো ক্লাসটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। পরিষ্কার? তো যাই হোক, শুরু করছি, বেশি কথা বাড়াবো না। শেষ ক্লাস আমরা তাড়াতাড়ি আজকে শেষ করে দেবো। তাও 80টা প্রশ্ন মোটামুটি সময় লাগবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকো। নেক্সট চলে এসছে আমাদের প্রশ্নতে। এবার একটু ছোটো করে দিই, এতটা ঠিক আছে মোটামুটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো, 321, আমাদের 320 পর্যন্ত হয়েছিল। 321, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে? পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। সংস্কৃত ভাষায় রচিত নীতিকথার গ্রন্থ একটা, মোট 5টি তন্ত্র বা ভাগে বিভক্ত। আরও কিছু গুরুত্বপূর্ণ বই দেখে নিই, বই এবং তাদের লেখক সম্পর্কে দেখে নিই। দেখো, কালিদাস কি লিখেছেন? অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশ এবং কুমার সম্ভবম। ঠিক আছে? বাণভট্ট লিখেছে হর্ষচরিত কাদম্বরী। ভারবী লিখেছেন হচ্ছে কিরাতোজনিয়াম। মাঘ লিখেছেন হচ্ছে শিশু পালাবধ। শূদ্রক হচ্ছে মৃচ্ছকটিকম, এবং বিষাদ দত্ত লেখা কী গিয়েছে মুদ্রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। ঠিক আছে? তো এই যে টেবিলটা, এই বইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। এগুলোকে থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেওয়া, একটু বড় করে তাহলে তোমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে? 322, ভারতের প্রথম সৌরশক্তিচালিত বিমানবন্দর কোনটা? ভারতের প্রথম সৌরশক্তিচালিত বিমানবন্দর হলো কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হচ্ছে কেরালায় অবস্থিত। 2015 সালে সম্পূর্ণ সৌরশক্তি চালিত হয়। এটা বিশ্বের প্রথম সম্পূর্ণ সোলার পাওয়ার্ড এয়ারপোর্ট এটা। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে গুরুগ্রামে। আর আইএসএ অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয় কবে? 2015 সালে। ভারত এবং ফ্রান্সের যৌথভাবে কিন্তু এটাকে গঠন করে। ঠিক আছে? তো এর সদর দপ্তরটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। মানে কোনো ইন্টারন্যাশনাল কোনো একটা অর্গানাইজেশনের যে সদর দপ্তর, সেটা কিন্তু ভারতে একমাত্র এই গুরুগ্রামে কিন্তু রয়েছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে 323, ব্ল্যাক প্যাগোডা নামে কোন মন্দির পরিচিত? ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোণার্কের সূর্য মন্দির। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, অবস্থান হচ্ছে উড়িষ্যাতে। এটা নির্মাণ করেন কে? নির্মাণ করেন হচ্ছে প্রথম নরসিংহদেব। নির্মাণ করা হচ্ছে 1300 শতক, এবং এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং হোয়াইট প্যাগোডা নামে পরিচিত হচ্ছে কি? পুরীর জগন্নাথ মন্দির। এগুলো কিন্তু মনে রাখবে। ব্ল্যাক প্যাগোডা, হোয়াইট প্যাগোডা, এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন তুলে দেওয়া হয়। 324, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক সম্মান কোনটা? ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র। 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু এটা প্রবর্তিত হয়,
এটা কিন্তু যুদ্ধকালীন সর্বোচ্চ বীরত্ব পুরস্কার। এটা মাথায় রাখবে, কিন্তু পরীক্ষায় যুদ্ধকালীনটা উল্লেখ করে দেবে। যুদ্ধকালীন সর্বোচ্চ সম্মান হচ্ছে পরমবীর চক্র। প্রথম প্রাপককে, মানে প্রথম এটা কে পান? প্রথম পায় মেজর সোমনাথ শর্মা। শান্তিকালীন সর্বোচ্চ সম্মান কি? শান্তিকালীন সর্বোচ্চ সম্মান হচ্ছে, মানে সামরিক সম্মান যেটা, সেটা হচ্ছে অশোক চক্র। পরমবীর চক্রের নকশা তৈরি করেছিলেন কে? সাবিত্রীবাই খানোলকার। ঠিক আছে, এগুলো কিন্তু পয়েন্ট করে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 325, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কিত পরিবেশ সংরক্ষণের সাথে। এটা কিন্তু কেরালায় শুরু হয়, জলবিদ্যুৎ প্রকল্প বিরোধিতা করার হয়েছিল এবং 1988 সালে এটা কিন্তু জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে 326, ভারতের প্রথম মহিলা নোবেলজয়ী বিজ্ঞানী কে? ভারতের কিন্তু প্রশ্ন যদি এমন দেয়, এটা কিন্তু এটার উত্তর হবে না, কারণ ভারতের কিন্তু কোনো মহিলা বিজ্ঞানী নোবেল পুরস্কার জেতেননি। ঠিক আছে, এখানে সেটাই লেখা রয়েছে। ভারতের প্রথম নোবেলজয়ী ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য 1913 সালে। প্রথম ভারতীয় বিজ্ঞানী যদি বলে নোবেলজয়ী কে ছিলেন, তাহলে হচ্ছে সিবি রমন। তিনি কিন্তু রমন এফেক্টের জন্য পেয়েছিলেন 1930 সালে। প্রথম ভারতীয় মহিলা নোবেলজয়ী কি? মাদার টেরিজা। তিনি শান্তির জন্য পেয়েছিলেন কবে? 1979 সালে। ঠিক আছে, তো এগুলো কিন্তু পয়েন্ট ভালো করে দেখে রাখবে। নেক্সট 327, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল উৎসব পালিত হয় হচ্ছে নাগাল্যান্ড রাজ্যে। প্রতি বছর 1 থেকে 10 ডিসেম্বর পালিত হয়। এটি কিন্তু কিসামা হেরিটেজ ভিলেজে কিন্তু এটা পালন করা হয়। নাগাল্যান্ডকে ল্যান্ড অফ ফেস্টিভ্যাল বলা হয়। নাগা উপজাতির সংস্কৃতি তুলে ধরা হয় কিন্তু এই ফেস্টিভ্যালের মাধ্যমে। নেক্সট হচ্ছে 328, ভারতের প্রথম জাতীয় জলপথ ঘোষণা করা হয় কোন সালে? উত্তর হবে 1986 সালে। ন্যাশনাল ওয়াটারওয়ে 1 প্রথম ঘোষণা করা হয়। এটা কিন্তু ভাগীরথী হুগলি, গঙ্গা ভাগীরথী হুগলি নদীর গতিপথে কিন্তু এটা গঠিত। এটা মাথায় রাখবে। এটা প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? 1986 সালে। আর এর সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে নয়ডাতে। এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছিলাম। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে অবস্থিত বিহারে। প্রতিষ্ঠা করেন কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের? উত্তর হবে কুমারগুপ্ত ওয়ান, অর্থাৎ প্রথম কুমারগুপ্ত। ইউএন সাং এখানে অধ্যয়ন করেছিলেন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা। এবং বখতিয়ার খিলজি কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন। দেখো, এই যে বখতিয়ার খিলজি, এটা কিন্তু আলাউদ্দিন খিলজি বা জালালউদ্দিন খিলজি যেগুলো আছে তাদের সাথে সম্পর্ক কিন্তু নেই। এই বখতিয়ার খিলজি কিন্তু আলাদা লোক। ঠিক আছে, তিনি কিন্তু এটাকে ধ্বংস করেন। নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় 2010 সালের আইনে প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে 330, মিশন ইন্দ্রধনুষ কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? মিশন ইন্দ্রধনুষ সম্পর্কিত শিশু ও গর্ভবতী মহিলার টিকাকরণের ক্ষেত্রে। শুরু হয় 2014 সালে। স্বাস্থ্য পরিষেবার কল্যাণ মন্ত্রক পরিচালনা করে এটা। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে কিন্তু এর অংশ, মানে প্রোগ্রামের অংশ এটা। পূর্ণ টিকাকরণ নিশ্চিত করা এর লক্ষ্য। এবং ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ পরিবর্তিত চালু হয়, কিন্তু এটার পরবর্তীতে কিন্তু এটা আর কি মডিফাইড ভার্সন আর কি। নেক্সট 331, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ কত সালে গঠিত হয়? এটা হচ্ছে 2006 সালে গঠিত হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর অধীনে এটা গঠিত হয়। প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগে কিন্তু উদ্ধার কাজ করে এরা, মানে এদের মূল কাজ হচ্ছে এটাই। এর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক এটির অধীনে কিন্তু কাজ করে। এনডিএম এর যে প্রধান হলেন কে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 332 কি বলছে? গাহিরমাথা অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? গাহিরমাথা অভয়ারণ্য বিখ্যাত অলিভ রেডলি উৎসবের জন্য। এটা কোথায়? এটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম অলিভ রেডলি নেস্টিং সাইট কিন্তু এটা। এবং ভিতরকণিকা জাতীয় উদ্যান নিকটে অবস্থিত। অর্থাৎ ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে ওড়িশাতে। এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট 333 বলছে জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় 1993 সালে। প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 এর মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। প্রথম চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি রঙ্গনাথ মিশ্র। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবেন। নেক্সট হচ্ছে 334, ভিম্যাপ কোন সংস্থা তৈরি করেছে? ভিম্যাপ তৈরি করেছে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। চালু হয় হচ্ছে 30 ডিসেম্বর 2016 সালে। ইউপিআই ভিত্তিক পেমেন্ট অ্যাপ এটা। আর ভীমের সম্পূর্ণ নাম হচ্ছে ভারত ইন্টারফেস ফর মানি। ঠিক আছে, নেক্সট 335, দুধুয়া জাতীয় উদ্যান কোথায়, কোন রাজ্যে অবস্থিত? দুধুয়া জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশে। এটা মাথায় রাখবে। দেখো, এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1977 সালে। প্রজেক্ট টাইগার অন্তর্ভুক্ত। একশৃঙ্গ গন্ডার পুনর্বাসনের জন্য এটা পরিচিত। ঠিক আছে, নেক্সট 336, ভারতরত্ন পদকের নকশা কোন পাতার আকৃতির? এটা হচ্ছে অশ্বত্থ, যেটা পিপাল গাছ বলে, পাতার কিন্তু আকৃতি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবর্তক মানে ভারতরত্ন দেওয়া শুরু হয় কোন সাল থেকে? উত্তর হবে 1954 থেকে। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান এটা।
প্রথম প্রাপক কে ছিলেন? প্রথম প্রাপক কিন্তু কোনো একজন ছিলেন না, 3 জন ছিলেন। কে? শ্রী রাজাগোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রামন, যিনি কিন্তু 1930 সালে তিনি কিন্তু পেয়েছিলেন নোবেল পুরস্কার রামান এফেক্টের জন্য। মরণোত্তর প্রদান করা হয় হচ্ছে 1955 সাল থেকে, রাষ্ট্রপতি এই সম্মান প্রদান করেন। ঠিক আছে, নেক্সট 337 ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ কত সালে গঠিত হয়? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গঠিত হয় হচ্ছে 2008 সালে। ঠিক আছে, এটা কিন্তু মুম্বাই যে হামলা হয়েছিল তারপরে কিন্তু গঠিত হয় এটা। NIA 2008-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার তদন্ত করে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এটা সংস্থা। নেক্সট 338 বলছে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ অবস্থিত হচ্ছে মণিপুরে। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ভাসমান দ্বীপকে, মানে এখানে যে ভাসমান একটা দ্বীপ থাকে সেগুলোকেই বলা হয় ফুমদেশ। এগুলো কিন্তু ফুমদেশের জন্য বিখ্যাত, এটা মাথায় রাখবে। কেইবুল লামজু যেটা আছে সেটা কিন্তু জাতীয় উদ্যান এই হ্রদের উপর অবস্থিত এবং এটা কিন্তু পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, এটাও কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 339 ভারতের প্রথম কৃষি বিজ্ঞান কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় পুদুচেরিতে। প্রতিষ্ঠা হয় কবে? 1974 সালে। নেক্সট হচ্ছে 340 মুদ্রা যোজনা কবে চালু হয়? মুদ্রা যোজনা চালু হয় 8 এপ্রিল 2015 সালে। পূর্ণ নাম কি? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ দেওয়া হয় এখানে। 3টি বিভাগ আছে, শিশু, কিশোর এবং তরুণ। মুদ্রার সম্পূর্ণ নাম কি? মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। ক্ষুদ্র মাঝারি উদ্যোগকে উৎসাহ দেওয়া এর মূল লক্ষ্য, মানে MSME-কে কিন্তু এটার মূল লক্ষ্য। নেক্সট 341 ভারতের প্রথম জীবন্ত সেতু অর্থাৎ লিভিং রুট ব্রিজ কোন রাজ্যে দেখা যায়? এটা দেখা যায় মেঘালয়েতে। খাসি ও জয়ন্তীয়া জনগোষ্ঠী এই সেতু তৈরি করে। রাবার ফিগ গাছের শিকড় দিয়ে তৈরি হয় এবং চেরাপুঞ্জি মাউলিং অঞ্চলে কিন্তু বেশি দেখা যায় মেঘালয়কে। অ্যাবডে অফ ক্লাউডস কিন্তু বলা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নেক্সট 342 বলছে জাতীয় আয়ুর্বেদ দিবস কবে পালিত হয়? জাতীয় আয়ুর্বেদ দিবস পালিত হয় হচ্ছে ধনতেরাসের দিন। ঠিক আছে, 2016 সালে থেকে পালিত হয়। আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরী জন্মতিথি উপলক্ষে কিন্তু পালন করা হয়। আয়ুষ মন্ত্রক এই দিবস পালন করে। আয়ুষের পূর্ণ নাম হচ্ছে আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। ঠিক আছে, নেক্সট 243 জিরো শ্যাডো ডে কী কারণে ঘটে? সূর্য ঠিক মাথার ওপর অবস্থান করলে কিন্তু এটা ঘটে এবং কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তির মধ্যবর্তী অঞ্চলে ঘটে এটা। বছরে কিন্তু দুবার এটা দেখা যায়। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 344 ভারতের প্রথম রোপওয়ে ট্রেন কোথায় চালু হয়? এটা চালু হয় হচ্ছে রাজগীর, বিহারে। তারপর দেখো জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় 1 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে, প্রথম পালন হচ্ছে 1982 সালে হয়। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে অপুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। পোষণ অভিযানের সঙ্গে সম্পর্কিত এটা। নারী ও শিশু উন্নয়ন মন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 346 চাংথাং মালভূমি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? চাংথাং মালভূমি অবস্থিত কিন্তু লাদাখে। তো এখানে কিন্তু পাশমিনা ছাগলের জন্য বিখ্যাত এটা এবং উচ্চ মালভূমি অঞ্চল এবং প্যাংগং সো হ্রদের একটি কিন্তু অংশ এখানে রয়েছে। ওকে, নেক্সট 347 ভারতের প্রথম আদালত অর্থাৎ কোর্ট প্রকল্প শুরু হয় কত সালে? 2005 সালে। সুপ্রিম কোর্টের উদ্যোগে চালু হয় এবং ন্যাশনাল গভর্নেন্স প্ল্যানের অংশ এটা এবং ফিলিং এবং ভার্চুয়াল হিয়ারিং কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। নেক্সট 348 মাইক্রোলাইট বিমান তৈরির জন্য কোন ভারতীয় সংস্থা পরিচিত? এটা হচ্ছে হাল অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। হাল প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1940 সালে। সালটা মনে রাখবে, পরীক্ষায় দেয়। এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে। তেজস যুদ্ধ বিমানও কিন্তু হাল নির্মাণ করে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কিন্তু একটা সংস্থা। নেক্সট 349 কাজিরাঙা জাতীয় উদ্যানের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি কবে মেলে? মানে কাজিরাঙা যে জাতীয় উদ্যান আছে এখানে, এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কবে পায়? এটা হচ্ছে 1985 সালে কিন্তু পায়। এটা কোথায়? এটা হচ্ছে অসমে। একশৃঙ্গ গন্ডার জন্য বিশ্ববিখ্যাত। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এটা এবং প্রজেক্ট টাইগারের অন্তর্ভুক্ত। প্রজেক্ট টাইগার শুরু হয় কবে? 1973 সালে। এটা কিন্তু এগুলো একটু করবে, কারণ আমরা প্রথম যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক জিনিস আলোচনা অলরেডি করে ফেলেছি। সেক্ষেত্রে প্রথম থেকে যারা আমাদের ক্লাসগুলো হয়তো প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই 1 নম্বর ক্লাস থেকে ক্লাসগুলো দেখো। ঠিক আছে, নেক্সট 350 ভারতের প্রথম বন্দর ভিত্তিক স্মার্ট সিটি কোনটি? ভারতের প্রথম বন্দর ভিত্তিক স্মার্ট সিটি হচ্ছে ধোলেরা, যেটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডরের অংশ এটা এবং গ্রিনফিল্ড স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে। নেক্সট
351 ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসাবে রাষ্ট্রপতির পুলিশ পদকপ্রাপ্ত কে ছিলেন? উত্তর হবে কিরণ বেদি। তিনি 1994 সালে রামন ম্যাগসেসে পুরস্কারও পান। এটা আমরা আগেও কিন্তু দেখেছিলাম। নেক্সট 352 মান্নার উপসাগর কোন দুই দেশের মধ্যে অবস্থিত? মান্নার উপসাগর অবস্থিত ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, এবং ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পক প্রণালীও কিন্তু রয়েছে। ভারতের প্রথম ম্যারাইন বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু এখানেই অবস্থিত। এটা কোথায়? এটা হচ্ছে তামিলনাড়ুর উপকূলে। প্রবাল প্রাচীর এর জন্য কিন্তু এটা প্রবাল প্রাচীরের জন্য অর্থাৎ কোরাল রিফের জন্য বিখ্যাত, সামুদ্রিক জৈব বৈচিত্র্য সমৃদ্ধ এবং ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভের কিন্তু এটার অংশ একটা। এগুলো কিন্তু মাথায় রাখবে যে ভারত এবং শ্রীলঙ্কা যে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী, উত্তর হবে পক প্রণালী। এগুলো কিন্তু আমরা আগেও আলোচনা করেছিলাম। নেক্সট 353 ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটা? প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় হলো SNDT মহিলা বিশ্ববিদ্যালয়। এরা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1916 সালে। প্রতিষ্ঠা করেন কে? ধান্দ কেশব কারবে। এটা কিন্তু পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অবস্থান আছে মুম্বাইতে। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এটা। নেক্সট 354 দেখো, ভারতের প্রমাণ সময় কত? কোন দ্রাঘিমা রেখার ওপর ভারতের মান সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে টাইমটা রয়েছে সেটা কোন দ্রাঘিমা রেখার ওপর নির্ভর করে? সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা কিন্তু মাথায় থাকবে। কিন্তু ইস্ট না ওয়েস্ট, পূর্ব না পশ্চিম, এটা কিন্তু পরীক্ষায় একটু কনফিউজ থাকে, বা অনেকে হয়তো 82 ডিগ্রি 30 মিনিট দেখেই সেটাকে টিক মেরে চলে আসে। কিন্তু সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে পূর্ব না পশ্চিম, এটা কিন্তু দেখে তারপরে কিন্তু উত্তরটা করতে হবে। এটা হচ্ছে পূর্ব। মির্জাপুর উত্তরপ্রদেশের নিকট দিয়ে অতিক্রম করে জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে কিন্তু এটা রয়েছে। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে কত মিনিট এগিয়ে। এটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে। পুরো দেশে কিন্তু এই সময় ব্যবহৃত হয়, একই সময়। নেক্সট হচ্ছে 355 বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তাকে? উত্তর হবে আদি শঙ্করাচার্য। 356 ভারতের প্রথম বাঁশ প্রযুক্তি পার্ক অর্থাৎ বাম্বু টেকনোলজি পার্ক কোথায় স্থাপিত হয়েছে? উত্তর হবে আগরতলা, ত্রিপুরাতে। তারপর দেখো 357 পোখরান 2 পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কী ছিল? উত্তর হবে অপারেশন শক্তি। ওইটা অনুষ্ঠিত হয় হচ্ছে 11 এবং 13 মে 1998 সালে। স্থান কোথায়? পোখরান, রাজস্থানে। প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। মোট 5টি পারমাণবিক পরীক্ষা করা হয় এবং 11 মে জাতীয় প্রযুক্তি দিবস ডে হিসেবে পালিত, অর্থাৎ ন্যাশনাল টেকনোলজি ডে। নেক্সট 358 কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এর পূর্বে নাম ছিল কি? ভরতপুর পাখি অভয়ারণ্য। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। সাইবেরিয়ান সারসের ঐতিহাসিক অবস্থান, এটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। এটা কি রামসার সাইট হিসেবে কিন্তু স্বীকৃত। নেক্সট 359 হচ্ছে ভারতের প্রথম জাতীয় সামুদ্রিক দিবস অর্থাৎ ন্যাশনাল ম্যারিটাইম কবে পালিত হয়? এটা হচ্ছে 5 এপ্রিল পর্যন্ত পালিত হয়। প্রথম পালন করা হয় 1964 সালে। 1919 সালে SS লয়ালিটি জাহাজের যাত্রার স্মরণে কিন্তু পালন করা হয়। ভারতের নৌ বাণিজ্যের গুরুত্ব তুলে ধরা হয় এবং মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। নেক্সট 360 অটল ভূজল যোজনা অর্থাৎ অটল ভূজল যোজনা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এটা সম্পর্কিত ভূগর্ভস্থ জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে। চালু হয় হচ্ছে 2019 সালে। বিশ্ব ব্যাংকের সহায়তায় বাস্তবায়িত এবং জলসম্পদ মন্ত্রকের উদ্যোগে জলসংকট মোকাবিলায় কিন্তু এর মূল উদ্দেশ্য। তো এগুলো কিন্তু দেখে রাখবে। তোমাদের 360টা কমপ্লিট হয়ে গেল, আমাদের আর বাকি হচ্ছে 40টা। তো 2 মিনিট ব্রেক, তারপরে আবার আমরা আলোচনা করছি। চলো, এবার হচ্ছে আমাদের 362। দেখো, ভারতের প্রথম প্লাস্টিক পার্ক কোথায় অবস্থিত? ভারতের প্রথম প্লাস্টিক পার্ক স্থাপিত হচ্ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, প্লাস্টিক শিল্পের উন্নয়নের জন্য গড়ে তোলা হয় এবং MSME মন্ত্রকের সহায়তা নির্মিত এবং ক্ষুদ্র মাঝারি শিল্পীকে কিন্তু উৎসাহ দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য। নেক্সট, বড়বদুর বৌদ্ধ স্তূপ কোন দেশে অবস্থিত? বড়বদুর বৌদ্ধ স্তূপ অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়াতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা, এটা বিশ্বের বৃহত্তম বৌদ্ধ স্তূপ এটা, এবং জাভা দ্বীপে অবস্থিত। শৈলেন্দ্র রাজবংশ এটি নির্মাণ করেন এবং 9ম শতকে কিন্তু এটা নির্মিত হয়। নেক্সট 364 ভারতের জাতীয় ফল কি? ভারতের জাতীয় ফল হচ্ছে আম। বৈজ্ঞানিক নাম কি আমের? ম্যাগনিফেরা ইন্ডিকা। এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। ফলের রাজা বলা হয় আমকে। ভারতের বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশগুলির একটি, এবং মালদহের ফজলি এবং লক্ষণভোগ আম কিন্তু পুরো ভারতেই বিখ্যাত। এটা কিন্তু ভারত কি বিশ্বেও বিখ্যাত। 365 পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতাকে? পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে বরাহ মিহির। আরও কিছু গুরুত্বপূর্ণ বই দেখে নিই। অশ্বঘোষ লিখেছেন বুদ্ধচরিত এবং সৌন্দরানন্দ। জয়দেব লিখেছেন গীতগোবিন্দ। দণ্ডী লিখেছেন দশকুমার চরিত এবং কাব্যদর্শ। ভাস লিখেছেন স্বপ্নবাস তত্ত্ব এবং প্রতিজ্ঞা যৌগোধা রায়ণ। ঠিক আছে,
যৌগন্ধরায়ণ, ঠিক আছে। পতঞ্জলি লিখেছেন মহাভাষ্য, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখেছি। কৌটিল্য লিখেছেন অর্থশাস্ত্র, ঠিক আছে, এগুলো দেখে রাখবে। ঠিক আছে, মেন হচ্ছে ভাষের এই যে স্বপ্ন বাসব দত্ত এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। নেক্সট 366, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। মহাকাশে কবে যান তিনি? তিনি যান হচ্ছে 1984 সালে। নেক্সট 367, দেখো, পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে? তিনি ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি 1966 সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। কিসের জন্য? তিনি তার বিখ্যাত উপন্যাস গণদেবতার জন্য কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন, এবং তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। ঠিক আছে, তার জন্ম হয় 23শে জুলাই 1898 সালে লাভপুর, বীরভূম, পশ্চিমবঙ্গতে। উল্লেখযোগ্য রচনা তার আর কী রয়েছে? গণদেবতা, হাসুলি পাখির উপকথা, কবি, আরোগ্য নিকেতন, এগুলো কিন্তু তার গুরুত্বপূর্ণ আরও গ্রন্থ রয়েছে। তিনি রবীন্দ্রনাথ পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। রবীন্দ্র পুরস্কার লাভ করেন হচ্ছে 1955 সালে, এবং পদ্মশ্রী পুরস্কার লাভ করেন 1962 সালে। নেক্সট 368, খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহো মন্দির অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। চান্দেলা রাজারা নির্মাণ করেন এটা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা হচ্ছে নাগর স্থাপত্যশৈলী নিদর্শন, হচ্ছে 10ম থেকে একাদশ শতাব্দীতে কিন্তু এটা নির্মিত হয়। নেক্সট 369 বলছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 2010 সালে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010-এর মাধ্যমে কিন্তু এটা গঠিত হয়। পরিবেশ সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে প্রধান বেঞ্চ কোথায়? এটা হচ্ছে নয়াদিল্লিতে। ওকে, নেক্সট, ভারতের প্রথম ডাক টিকিট কবে প্রকাশিত হয়? এটা প্রকাশিত হচ্ছে 1852 সালে। দেখো, এর নাম হচ্ছে সিন্ডে ডোয়া। দেখো, নামটা উচ্চারণটা হয়তো ঠিক করছি, ভুল হলে তোমরা দেখে নেবে। সিন্ধঞ্চে চালু হয় এটা, এশিয়ার প্রথম ডাক টিকিটগুলির একটি এটা। ভারতের ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয় 1854 সালে, এবং পিনকোড চালু হয় হচ্ছে 1972 সালে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়, 1972-এ পিনকোড চালু হয়। নেক্সট 371, দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান হিসাবে কোন উদ্যানটি ঘোষিত হয়? এটা ঘোষিত হয়েছে হেইলি জাতীয় উদ্যান, যেটা বর্তমান নাম হচ্ছে জিম করবেট। এটা 1936 সালে প্রতিষ্ঠিত হয়। এটা কোথায়? এটা হচ্ছে বর্তমান উত্তরাখণ্ডে রয়েছে। প্রথম নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। 1957 সালে জিম করবেট ন্যাশনাল পার্ক নামকরণ করা হয়, এবং প্রজেক্ট টাইগারে কিন্তু শুরু হয় এখানেই প্রথম 1973 সালে। ওকে, নেক্সট হচ্ছে 372, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মীনাক্ষী মন্দির অবস্থিত মাদুরাই, যেটা তামিলনাড়ুতে রয়েছে। দেবী মীনাক্ষী এবং ভগবান সুন্দরেশ্বরের উৎসর্গকৃত দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটা উৎকৃষ্ট নিদর্শন, এবং দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত মন্দির এটা। নেক্সট 373, দেখো, ভারতের প্রথম জৈব জ্বালানি নীতি বা ন্যাশনাল বায়োফুয়েল পলিসি কবে ঘোষিত হয়? এটা ঘোষিত হয় 2019 সালে। 2009 সালে, 2018 সালে এই নতুন নীতি প্রকাশিত হয়। তারপরে দেখো 74, রঘুবংশ মহাকাব্যের রচয়িতাকে? রঘুবংশ মহাকাব্যের রচয়িতা হলেন কালিদাস। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন তিনি, এবং তার অন্যান্য গ্রন্থ আমরা একটু আগেও দেখেছিলাম, আবার দেখছি। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, কুমার সম্ভবম। গুপ্ত যুগের সাহিত্যিক ছিলেন তিনি, তাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে তিনি একজন। বিক্রমাদিত্য, এইটা আছে, বিক্রমাদিত্য কার উপাধি সেটা তোমরা আমাকে কমেন্ট করে, এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট হচ্ছে আমাদের 375, ভারতের প্রথম টাইগার রিজার্ভ কোনটা? ভারতের প্রথম টাইগার রিজার্ভ হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ। প্রজেক্ট টাইগার শুরু হয় কবে? 1973 সালে, এটা আমরা আগেও দেখেছি। এটার অবস্থান হচ্ছে উত্তরাখণ্ডে। ভারতের প্রথম টাইগার রিজার্ভ এটা, এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। রামগঙ্গা নদী এই অঞ্চলের প্রধান নদী, ঠিক আছে, এটা কিন্তু দেখে রাখবে। রয়্যাল বেঙ্গল টাইগারটা মূলত বিখ্যাত তো সুন্দরবনের জন্য, তবে এটা জাস্ট দেখে রাখবে, এটা পরীক্ষায় দেবে না। তোমরা এটা দেখবে যে জিম করবেট, মানে এই যে জিম করবেট যে ন্যাশনাল পার্ক রয়েছে, ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ, এটা কিন্তু মূলত এটাই দেয় যে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা, বা হেলি ন্যাশনাল পার্ক কার নাম ছিল আগে, বা এটা কবে প্রতিষ্ঠিত হয়, কোন রাজ্যে রয়েছে, মূলত এগুলোই দেবে। এখান থেকে এটাই দেয়। আর দিলে এটাও দিতে পারে, রামগঙ্গা নদী কিন্তু এই অঞ্চলের প্রধান নদী, এটাও কিন্তু দিলে দিতে পারে। বাকি যেটা বললাম ওগুলোই কিন্তু বেশিরভাগ দেয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। 376, নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহর অবস্থিত হচ্ছে গোদাবরী নদীর তীরে। গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা, ঠিক আছে, বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়। নাসিককে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় নাসিকে। গোদাবরীর উৎস কোথায়? ত্রিম্বকেশ্বর হচ্ছে গোদাবরীর উৎস। ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী, এবং মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, গোদাবরীর যে উপনদীগুলো সেগুলো আমি আগেও বলেছিলাম, তোমরা সেগুলো দিতে পারো। কী কী আছে? পূর্ণা আছে, তারপরে হচ্ছে ওয়ার্ধা আছে, পেনগঙ্গা আছে, তারপরে ওয়েনগঙ্গা আছে, প্রাণহিতা আছে, ঠিক আছে, ইন্দ্রাবতী আছে। এগুলো হচ্ছে গোদাবরীর উপনদী, তোমরা এগুলো কিন্তু চাইলে দেখতে পারো। আমরা কিন্তু আগের ক্লাসে এগুলো অলরেডি আলোচনা করে ফেলেছি। নেক্সট 377, ভারতের প্রথম কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
এটা হচ্ছে ইম্ফল, মণিপুরে। ঠিক আছে। প্রতিষ্ঠা হয় 1993 সালে। উত্তর পূর্ব ভারতের কৃষি গবেষণার প্রধান কেন্দ্র এটা। ICAR এর সঙ্গে সমন্বয়ে কাজ করে, কৃষি, উদ্যান পালন এবং মৎস্য শিক্ষা প্রদান করে। ঠিক আছে, নেক্সট 378। গোমতী নদীর উৎস কোথায়? গোমতী নদীর উৎস হচ্ছে গোমততাল, যেটা পিলিভিত, উত্তরপ্রদেশে। গঙ্গার উপনদী এটা। লখনৌ শহরে কিন্তু এই নদীর তীরে অবস্থিত। গাজীপুরের কাছে গঙ্গায় মিলিত হয় এবং সম্পূর্ণ নদী ভারতের মধ্যে অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 1940 কিলোমিটার। নেক্সট 379। দেখো, ভারতের প্রথম জাতীয় জলজ প্রাণী কোনটা? এটা হচ্ছে গাঙ্গেয় শুশুক। ঘোষণা হচ্ছে 2019 সালে ঘোষণা করা হয়। বৈজ্ঞানিক নামটা তোমরা দেখে দেবে, প্লাটানিস্টা গাঙ্গেটিকা। এটার উচ্চারণ ঠিক করেছি আমি। IUCN হচ্ছে স্ট্যাটাস, এটা এন্ডেঞ্জার্ড একটা প্রাণী, যেটা এন্ডেঞ্জার্ড প্রাণী একটা। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের উপনদীতে পাওয়া যায়। 5ই অক্টোবর ভারতে কিন্তু জাতীয় ডলফিন দিবস পালন করা হয়। ঠিক আছে, এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট 380। চিল্কা হ্রদ কোন ধরনের হ্রদ? চিল্কা হ্রদ কিন্তু একটা লেগুন। এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত, ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন। এটা রামসার সাইট, প্রথম রামসার সাইট কিন্তু এই যে চিল্কা, এটা মাথায় রাখবে। ইরাবতী ডলফিনের জন্য বিখ্যাত এবং নলবন পাখি অভয়ারণ্য কিন্তু এই হ্রদের মধ্যে অবস্থিত। নেক্সট 381। দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বলের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। প্রস্তাবনা সংবিধানের উদ্দেশ্য এবং আদর্শ প্রকাশ করে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া কিন্তু দিয়ে এটা শুরু হয়। 42তম সংবিধান সংশোধনী 1976 সালে কিন্তু এটা প্রথমবার, মানে একবারই কিন্তু এটা সংশোধন করা হয়, যার মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দ যুক্ত হয়, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই যে 3টি শব্দ এটা কিন্তু এই প্রিয়াম্বলে যুক্ত করা হয়। আর এটা কিন্তু একবারই সংশোধন করা হয়। এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাস থেকে কিন্তু অনেকবার আলোচনা করে ফেলেছি অলরেডি, সেগুলো কিন্তু ভালো করে দেখে আসো। 382। ভারতের নির্বাচন কমিশনের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? এটা ছিলেন সুকুমার সেন। দেখো, দায়িত্ব গ্রহণ 1950 সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ভারতের প্রথম নির্বাচন কমিশন নির্বাচন হয় কবে? 1951 থেকে 52 সালে। নির্বাচন কমিশন সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত এবং একটি একটা সাংবিধানিক সংস্থা। 383। দেখো, কি বলছে? সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। এর অর্থ কি? সত্যেরই জয় হয়। ভারতের জাতীয় প্রতীকের নিচে লেখা থাকে এবং জাতীয় প্রতীক গ্রহণ করা হয় 26 জানুয়ারি 1950 সালে। মুন্ডক উপনিষদ কোথায়? মুন্ডক উপনিষদ কিন্তু এটা অথর্ব বেদের অন্তর্গত। এটাও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দেওয়া হয় যে মুন্ডক উপনিষদ কোন বেদের অন্তর্গত। এটা কিন্তু অথর্ব বেদের অন্তর্গত। ঠিক আছে, তারপর দেখো 383 হয়ে গেল, এবার 384। 384 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক এর সদর দপ্তর কোথায়? ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর হলো মুম্বাইতে। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1935 সালে। RBI অ্যাক্ট 1934 অনুযায়ী গঠিত হয় এটা। প্রথম গভর্নর যদি বলে তাহলে ছিলেন অবজন স্মিথ। ঠিক আছে, বানানটা একটু ঠিক করে নিও, অবজন স্মিথ। ইনি কিন্তু ভারতীয় ছিলেন না। যদি বলে যে প্রথম ভারতীয় গভর্নরকে, তাহলে হবে কিন্তু উত্তর CD দেশমুখ। দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, দুটোই কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে RBI। ওকে, নেক্সট 385। হিমালয় দিবস পালিত হয় কবে? 9 সেপ্টেম্বর। নেক্সট 386। ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটা? উত্তর হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ঝরিয়া কিন্তু কয়লা ক্ষেত্র বিখ্যাত এবং ছত্তিশগড়, উড়িষ্যাও কিন্তু গুরুত্বপূর্ণ কয়লা উৎপাদক। আমরা বিভিন্ন কয়লা ক্ষেত্রগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে দেখেছি। তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে বারবার বলছি ক্লাসগুলো করো, যারা করোনি এখনো পর্যন্ত। গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোন পুরস্কার পান? তিনি পান নোবেল পুরস্কার 1913 সালে। এটা আমরা দেখেছি অনেকবার। ঠিক আছে, তিনি 1913 সালে পান এবং তিনি কিন্তু প্রথম এশীয় যিনি নোবেল পুরস্কার পান। তার উপাধি কি? বিশ্বকবি। নেক্সট 388। ভারতের জাতীয় পতাকার নকশাকার কে ছিলেন? উত্তর হবে পিঙ্গলি ভেঙ্কাইয়া। বর্তমান পতাকা গ্রহণ হয়, মানে যে আমাদের যে বর্তমান পতাকা, আমাদের পতাকা যখন ছিল তার কিন্তু বারবার করে পরিবর্তন হয়েছে, তবে বর্তমান যে পতাকা সেটা গৃহীত হয় হচ্ছে 22 জুলাই 1947 সালে। এবং অশোক চক্র কটা দ্বন্দ্ব থাকে? পরীক্ষা কিন্তু দেয়, সেটা হচ্ছে 24 থাকে, অর্থাৎ 24টা আমি লিখে দিচ্ছি, 24টা থাকে কিন্তু। পতাকার অনুপাত কত? 3:2, অর্থাৎ 3 হচ্ছে তোমাদের দৈর্ঘ্য এবং 2 হচ্ছে তোমাদের প্রস্থ। এটা কিন্তু পরীক্ষায় দেয়, উল্টাভাবে দিতে পারে, প্রস্থ দৈর্ঘ্য সেভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট 389। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর BR আম্বেদকর। সংবিধান প্রণয়নের কমিটির সভাপতি ছিলেন তিনি। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন, তাকে ভারতের সংবিধানের জনক বলা হয় এবং দলিত আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি। এবং ভারতরত্ন পান কবে তিনি? ভারতরত্ন পান তিনি 1990 সালে। এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট 390।
390 হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ কোনটা? ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে ভেম্বানাদ হ্রদ। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে কেরালাতে। এটি ভারতের দীর্ঘতম হ্রদগুলোর একটি। কেরালার ব্যাকওয়াটারের অংশ এটা। দেখো, এটা যদি বলে ভারতের দীর্ঘতম কোনটা, তাও কিন্তু ভেম্বানাদি উত্তর করে দেবে। নেহরু ট্রফি নৌকা বাইচ কিন্তু এটাতে অনুষ্ঠিত হয়। চিল্কা হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং লেগুন, ঠিক আছে। নেক্সট 391, রেডিও আবিষ্কার কে করেন? রেডিও আবিষ্কার করেন হচ্ছে মার্কনি। বেতার যোগাযোগ ব্যবস্থার পথিকৃৎ তিনি, নোবেল পুরস্কার পান 1909 সালে। রেডিও তরঙ্গ ব্যবহার করে যোগাযোগ সম্ভব করেন এবং মার্কনিকে রেডিওর জনক বলা হয়। নেক্সট 392, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? উত্তর হবে জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে। এটা যদি পদ বলে কবে সৃষ্টি হয়, তাহলে কিন্তু 2019 সালে। নেক্সট 393, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ নির্মাণ করেন হচ্ছেন সম্রাট অশোক। এটা হচ্ছে বর্তমান মধ্যপ্রদেশে রয়েছে এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট 394, ভারতের প্রথম মেট্রো রেল কোথায়, কোন শহরে চালু হয়? আমরা সকলে জানি এটা হচ্ছে কলকাতায় চালু হয়। এটা 1984 সালে প্রথম চালু হয় ভারতের প্রথম মেট্রো পরিষেবা। প্রথম রুট কোথায় ছিল? প্রথম রুট ছিল হচ্ছে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত, বর্তমানে কিন্তু নেতাজি ভবন। এটা ঠিক আছে। নেক্সট, কলকাতা মেট্রো ভারতীয় কিন্তু রেলওয়ের অধীনে। এটা আবার 395, দেখো 395, হলদিয়া বন্দর কোন নদীর তীরে অবস্থিত? হলদিয়া বন্দর হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত। কলকাতা বন্দরের সহায়ক বন্দর এবং পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য গুরুত্বপূর্ণ এটা, এবং এটি একটি নদী বন্দর, এটা মাথায় রাখবে। নেক্সট 396, শূন্যের আবিষ্কার কে করেন? শূন্য আবিষ্কার করেন হচ্ছে ব্রহ্মগুপ্ত, ঠিক আছে। নেক্সট, এটা তার গ্রন্থ কি? ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। 7ম শতকে কিন্তু তিনি গণিতবিদ ছিলেন। নেক্সট 397, ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ডুরান্ড কাপ সম্পর্কিত হচ্ছে ফুটবলের সাথে। ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতাগুলির একটি, এবং এটা কিন্তু 1888 সালে শুরু হয়। 398, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট, আমরা এটা আগে দেখেছিলাম। 399, দিল্লি সুলতানের প্রথম রাজবংশ কোনটা? এটা ছিল হচ্ছে স্লেব বংশ বা মামলুক বংশ বলা হয় এটাকে। এটা প্রতিষ্ঠা ছিলেন কুতুবুদ্দিন আইবক এবং শুরু হয় 1206 সালে। কুতুব মিনারের নির্মাণ শুরু করেন কিন্তু আইবক, কিন্তু শেষ করেন ইলতুৎমিশ, সেটা মাথায় রাখবে। আর কুতুবুদ্দিন আইবককে বলা হয় লাক্স বক্স বলা হয়। তিনি চৌকান খেলতে গিয়ে মারা যান, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এগুলো কিন্তু আমি অলরেডি আগেও কিন্তু আলোচনা করেছি। আমাদের শেষ প্রশ্ন এই ক্লাসের এবং এই সিরিজের শেষ প্রশ্ন, ভারতের জাতীয় খেলা হিসাবে সরকারিভাবে কোন খেলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা মনে রাখবে যে ভারতে কিন্তু কোনো রকমের জাতীয় খেলা নেই, ঠিক আছে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ কোশ্চেন। আজকের 80টা প্রশ্ন আলোচনা করলাম, আর আমাদের সিরিজটা এই প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ শেষ হলো, ঠিক আছে। তো এরপরে আমাদের কি করব? প্রশ্ন হলো এটা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা আমি ভেবেছি সেটা কি করব, দেখো। এরপরে আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা কী করব দেখে নিই। পঞ্চায়েত বড়, এই যে পরের যে আমি সিরিজটা চালু করব, যেটা আমি অলরেডি ভাবা হয়ে গেছে, সেটা কিন্তু পঞ্চায়েত লিখে দিই আমি। পঞ্চায়েত প্লাস আইসিডিএস। আইসিডিএসেরও জানো তোমরা যে ভ্যাকান্সি বেরোবে, তো এই দুটোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হবে সেই সিরিজটা। সেই সিরিজে কী থাকবে? সেই সিরিজে কী থাকবে, এক সেকেন্ড, নাম্বারটা চলে গেল কেন? সেই সিরিজটাও কিন্তু আমরা কী করবো, সেই সিরিজটাও কিন্তু আমাদের ওয়ান লাইনার সিরিজ হবে। ওয়ান লাইনার সিরিজটা হলে কী হবে বলো তো? তোমাদের আমি কম সময় অনেক কিছু বলতে পারবো, কম সময় অনেক কিছু আমরা কভার করতে পারবো। এই সিরিজে কী কী থাকবে? এই সিরিজে থাকবে হচ্ছে, আমি কালো কালিটা নিয়ে নিই। এই সিরিজে থাকবে আমরা কী করবো, এগুলো কিন্তু সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক হবে, ঠিক আছে। অধ্যায় ভিত্তিক, অধ্যায় ভিত্তিক কিন্তু সিরিজটা হবে। কীভাবে হবে? প্রথমে আমরা শুরু করবো হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে। কী করবো আমরা? ভারতের পুরো শুরু করবো আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে। আমরা কীভাবে এগোবো, আমরা একটু ছোটো করে দিই ব্যাপারটাকে। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করবো আমরা। আমরা কীভাবে সিরিজটাকে শুরু করবো, দেখো। প্রত্যেকটা ক্লাসে, ধরো প্রাচীন ভারতের ইতিহাসে যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে, প্রত্যেকটা ক্লাসে আমরা দুটো করে অধ্যায় নেব, দুটো করে অধ্যায় নেব, এবং সেই দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার নেব, ওয়ান লাইনার প্লাস এক্সট্রা ইনফরমেশান, এক্সট্রা ইনফরমেশান থাকবে।
এর মাধ্যমে কী হবে, আমাদের ওয়ান লাইনের প্রশ্নগুলো আমাদের রিভিশন হবে, তার পাশাপাশি এক্সট্রা ইনফরমেশনের মাধ্যমে আমাদের বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা রিভিশন করব এই ক্লাসগুলোর মাধ্যমে। ঠিক আছে? তো আমাদের শুরু করবো আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে। তো এটা একবার শেষ হয়ে গেলে তারপরে আমাদের মধ্য ভারত শুরু দেখবো, তারপরে আমরা আধুনিক ভারত, তারপরে বাকি সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমরা একে একে এগোবো। ঠিক আছে? দেখো, এই যে আমাদের যে 400 প্লাস 400 এমসিকিউ যে সিরিজটা চললো, এটাতে কিন্তু প্রথম যে ক্লাসগুলো ছিল, ফার্স্ট যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু অনেকে দেখেছিল। কিন্তু ধীরে ধীরে যখন ক্লাসগুলো এগোলো তখন কিন্তু দেখা মানে ভিউটা কম হলো, কারণ অনেকে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। সেক্ষেত্রে আমি যে এই যে সিরিজটা চালু করবো, নতুন অধ্যায় ভিত্তিক ওয়ান লাইনার সিরিজ, এই সিরিজটা যারা একদম শেষ পর্যন্ত টিকে থাকবে তারা কিন্তু পঞ্চায়েত পরীক্ষা আস্তে আস্তে তাদের প্রায় জিকে সমস্ত কিছু রিভিশন আমি করিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের কাছে যে কোনো বই থাকতে পারে, যে কোনো টেক্সট বই বা যে কোনো বই থাকতে পারে, সেই বইগুলো থেকে তোমরা কিন্তু পড়তে থাকো থিওরিগুলো। বাকি তোমরা থিওরি পড়ার পর আমাদের এই ক্লাসগুলো করো, দেখবে তোমাদের থিওরিগুলো সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে এবং রিভিশনও হয়ে যাবে। ঠিক আছে? তো এই ক্লাসগুলো আমাদের সম্ভবত সোমবার থেকে শুরু হবে। আমি চেষ্টা করব সোমবার থেকে দেওয়া। ক্লাসগুলো অবশ্যই তৈরি করতে হবে, এখনও পর্যন্ত তৈরি করা হয়নি, তবে প্ল্যানটা করেছি কীভাবে করব। তৈরি করব, তারপরে সেটাকে রেকর্ড করা, একটু সময় তো লাগেই। তো সেগুলো আমরা করব। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমাদের শেষ হলো, আর এবং আমাদের এই সিরিজটাও সম্পূর্ণ কমপ্লিট হলো আজকের ক্লাসের মাধ্যমে। ওকে? আর আজকের ক্লাসের তোমাদের যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে? আর ক্লাসগুলো কেমন লাগলো বা সিরিজটা যারা কারা কারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেছে তারা কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।